আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই এম ইরফান সাদিক। স্যার বাংলাতে বলবো নাকি ইংরেজিতে? না, বাংলায় বলো, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। আমার আইডি 2221565545। এখন আজকের প্রেজেন্টেশনে আমরা আর কি ক্যাশ মেমোরি সম্পর্কে কিছু বোঝার চেষ্টা করব। কিন্তু ক্যাশ মেমোরি সম্পর্কে বুঝতে গেলে যে মেমোরির যে টাইপগুলো আছে এবং কেন ক্যাশ মেমোরিতে আমরা যাব সে সম্পর্কে বেসিক ধারণা রাখতে হবে। এখন ফার্স্ট অফ অল আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে সবাই হার্ড ডিস্ক ড্রাইভের কথা খুব ভালোভাবেই জানি। এই হার্ড ডিস্ক ড্রাইভ আর কি মেকানিক্যালি রোটেটিং ফাস্ট ডিস্ক। এটা অনেকে আবার প্লেটার হিসেবেও চেনে। এটার যে বাস স্পিড থাকে সেটা হচ্ছে মোটামুটি ৫৪০০ আরপিএম থেকে ৭২০০ আরপিএম এর মধ্যে থাকে। এখন এটার যে মেমোরি রেঞ্জ যদি আমরা দেখি যে এটার স্পিড কতটুকু প্রোভাইড করতে পারে সিপিইউ কে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটা আসলে ৮০ থেকে ১৫০ এমবিপিএস এর বেশি সিপিইউ কে স্পিড প্রোভাইড করতে পারে না। কিন্তু একটা সিপিইউ এর প্রসেসরকে যদি সঠিকভাবে সেভাবে চলতে হয় সেক্ষেত্রে ১ গিগাহার্টজ থেকে ৪ গিগাহার্টজ স্পিড তার প্রয়োজন। ডাটা ট্রান্সফার এর জন্য বা ইনস্ট্রাকশন গুলো ট্রান্সফার এর জন্য। এখন কোথায় 1 গিগাহার্টজ থেকে 4 গিগাহার্টজ আর কোথায় ৮০ থেকে ১৫০ গিগাহার্টজ। তো সেক্ষেত্রে আমরা আস্তে, আস্তে একটু সামনের দিকে এগিয়ে র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র‍্যাম যেটা সেটার দিকে চলে যাই। এখন র‍্যাম যখন ইনভেন্ট করা হয় সেক্ষেত্রে এটার ক্লক স্পিডকে কম্পেয়ার করার পরে আমরা দেখতে পাই যে এটার স্পিডও আসলে সিপিইউ এর সাথে সেভাবে যেতে চায় না। কারণ এটার যে স্পিড সেটা হচ্ছে ৪০০ মেগাহার্টজ থেকে সর্বোচ্চ হইলে ৮০০ মেগাহার্টজ পর্যন্ত যাইতেছে। এখন আমরা আগেই বলছি যে প্রসেসরের সিপিইউর যে প্রসেসর থাকে তার স্পিড লাগে মিনিমাম 1 গিগাহার্টজ আর যদি ম্যাক্সিমামে যায় 4 গিগাহার্টজ আপগ্রেড লেভেলের যে প্রসেসর গুলা থাকে। তো সেক্ষেত্রে র‍্যামও যখন ইনস্ট্রাকশন বা ডাটা সিপিইউতে ফ্লো করতে চায় সেক্ষেত্রে ব্যারিয়ার হয়ে যায়, অনেক স্লো হয়ে যাচ্ছে। এ কারণে আমরা যখন DDR3 বা DDR4 র‍্যামকে অ্যাডভান্স লেভেলে নিয়ে DDR3 তে যাই বা DDR4 এ যাই, তখনও না আমাদের যে ক্লক ওয়াইজ স্পিড রেটটা থাকে, সেটা থাকে ১৬০০ মেগাহার্টজ থেকে ২১০০ মেগাহার্টজ। একই প্রবলেম 1 গিগাহার্টজ, 4 গিগাহার্টজ, ১৬০০ মেগাহার্টজ, ২১০০ মেগাহার্টজ। অনেক ডিফারেন্স থাকার কারণে এটাও ক্যাপেবল হয় না র‍্যামকে ডাটা বা ইনস্ট্রাকশন পাঠাইতে। এখন যখন ডাটা বা ইনস্ট্রাকশন প্রসেসরে যাবে না, তখন প্রসেসর অনেক সময় হ্যাং করতে পারে বা ইনস্ট্রাকশন একটা চালু করতে অনেক সময় লেগে যাচ্ছে। দেন আরেকটা ইনস্ট্রাকশন যখন আমি দিয়ে রাখবো, তখন আগে ওই যে বড় কম্পিউটার ঘরের মধ্যে রেখে দিতাম। ফার্স্ট জেনারেশন যে কম্পিউটারটা ছিল, ওখানে কি হইতো একটা প্রসেসে একটা কাজ বসায় দিয়ে ৩-৪ দিন বা ৭-৮ দিন অনেক ক্ষেত্রে ১ মাস পরে গিয়ে সেই কাজটা নিয়ে আসতে হইতো কম্পিউটারের কাছ থেকে যে গিয়ে দেখে আসি আমার কাজটা হইছে কিনা। কারণ ওখানে প্রবলেম ছিল কি তখন প্রসেসরের মধ্যে ক্যাশ মেমোরিটা ইন্টিগ্রেটেড ছিল না। তো অনেক ক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারে যে ক্যাশ মেমোরি তো জাস্ট কয়েক মেগাবাইটের বা কয়েক কিলোবাইটের। সেক্ষেত্রে ভাই এই ক্যাশ মেমোরি দিয়ে আসলে প্রসেসরকে এত ফাস্ট কিভাবে রান করানো যাচ্ছে? তো সেই ব্যাপারে আমরা একটু পরে জানবো। এখন আগে আসি ক্যাশ মেমোরিটা কি? আর প্রসেসর আ কি টাইপের হয়ে থাকে? এখন প্রসেসর সিঙ্গেল কোরেরও হইতে পারে, আবার মাল্টি কোরেরও হইতে পারে। এখন এই যে সরি আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। বলছি সিঙ্গেল কোর যে প্রসেসর আর মাল্টি কোর যে প্রসেসর এদের মধ্যে অল টাইম ক্যাশ মেমোরি ইন্টিগ্রেটেড থাকে। এখন ক্যাশ মেমোরিও ৩ টাইপের ক্যাশ মেমোরি আছে। ৩ টাইপের ক্যাশ মেমোরির মধ্যে ফার্স্ট ওয়ান আমরা জানি লেভেল 1 ক্যাশ মেমোরি, যেটা অনেকে এল অন ক্যাশ মেমোরি নামে চেনে। এখন এই এল অন ক্যাশ মেমোরিটা অবভিয়াসলি যে প্রসেসরের যে কোর গুলো থাকে, ডুয়েল কোর থাকলে ২ টা প্রসেসর, অক্টা কোর থাকলে ৮ টা প্রসেসর, কোয়াড কোর থাকলে ৪ টা প্রসেসর। এই প্রসেসরের মধ্যে অটোমেটিক্যালি ইন্টিগ্রেটেড থাকে। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে এই লেভেল অন যে ক্যাশ মেমোরি থাকে এটা প্রসেসরের সিপিইউ এর প্রসেসরের মধ্যে ইন্টিগ্রেটেড থাকে।
ইন্টিগ্রেটেড কেন থাকে? এখন ইন্টিগ্রেটেড থাকার কারণ হচ্ছে আমরা এট ফার্স্ট যখন একটা অ্যাপ্লিকেশন ওপেন করি, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রসেসরের কাছে অ্যাপ্লিকেশন সম্পর্কে টোটালি কোনো ইনফরমেশন থাকে না। ইনফরমেশন না থাকলে এই যে কোর গুলা এরা অ্যাক্সেস করতেছে কেমনে? অ্যাক্সেস করতেছে ফার্স্ট লেভেল অন যে ক্যাশ মেমোরি আছে তার কাছে যাচ্ছে, হয়তোবা পাচ্ছে না। দেন লেভেল 2 তে যাচ্ছে, সেখানেও পাচ্ছে না। লেভেল 3 তে যাচ্ছে, সেখানেও পাচ্ছে না। দেন র্যামের কাছে গিয়ে বলতেছে তোমার কাছে কি ভাই কোনো ডাটা বা ইনস্ট্রাকশন আছে? আমার যে ইউজার সে যে ইনস্ট্রাকশনটা আমাকে দিল, দেন র্যামও বলতেছে না আমার কাছে নাই, ভাই তুমি হার্ড ডিস্ক বা সলিড ডিস্কের কাছে গিয়ে খোঁজ করতে পারো। এখন সলিড ডিস্কের তো অনেক ব্রাঞ্চ থাকে, এই ব্রাঞ্চ গুলোতে গিয়ে সিপিইউ রে ক্যাশ মেমোরি তখন খোঁজা শুরু করলো কোন ব্রাঞ্চের মধ্যে আমার এই ডাটা বা ইনস্ট্রাকশনটা আছে। এখন এই ডাটা বা ইনস্ট্রাকশনটা সেখান থেকে খুঁজে বের করলো, করার পরে ও ছোট করে পরবর্তী যখন ইউজার পরবর্তীতে আবার একই কাজ করতে চাবে তখন যাতে ওই কাজটা করতে পারে সে কারণে সে ওখানে ছোট করে সেভ করে রাখলো। কি করলো? সেভ করে রাখলো। কি সেভ করে রাখলো? ইনস্ট্রাকশন সেভ করে রাখলো। আরেকটা কি সেভ করে রাখলো? ডাটা সেভ করে রাখলো। এখন এখান থেকে আমাদের একটা আসতেছে, ব্যাপার চলে আসতেছে, সেটা হচ্ছে তাহলে এই যে ক্যাশ মেমোরি, লেভেল অন ক্যাশ মেমোরি, এটার অ্যাকচুয়ালি দুইটা পার্টিশন থাকে। এই দুইটা পার্টিশন কি কি? একটা হচ্ছে ইনস্ট্রাকশন ক্যাশ আর একটা হচ্ছে ডাটা ক্যাশ। আর এই যে লেভেল অন ক্যাশ মেমোরি এটা সাইজ হয় মাত্র 2 কিলোবাইট থেকে 64 কিলোবাইট। এখন কথা হচ্ছে 2 কিলোবাইট থেকে 64 কিলোবাইট আমি দেখা যাচ্ছে একটা গেমস ইনস্টল করলাম, সেটার সাইজ 1 জিবি থেকে 2 জিবি বা 5 জিবি 10 জিবি। এখন 2 কেবি বা 64 কেবির মধ্যে এটা থাকতেছে কেমনে? আসলে ভাই 2 কেবি বা 64 কেবির মধ্যে এটা থাকতেছে না। এটা থাকতেছে ভাইয়া জাস্ট ইনস্ট্রাকশনটা। আমার উমুক মেমোরির উমুক ব্রাঞ্চের মধ্যে আমার এই ইনস্ট্রাকশনটা আছে, উমুক মেমোরির উমুক ব্রাঞ্চের মধ্যে আমার এই ডাটাটা আছে। অ্যাজ লাইক সিম্পল এক্সাম্পল, আমাদের হার্ড ডিস্কে আমরা পার্টিশন করলাম নিউ ভলিউম, তার মধ্যে আমরা একটা পার্টিশন, তার মধ্যে আমরা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম, তার মধ্যে জিটিএ ভার্সিটি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, তার মধ্যে জিটিএ ভার্সিটি গেমটা রেখে দিলাম। এখন ক্যাশ মেমোরি এই যে রুটটা, ইনস্ট্রাকশন পাইপলাইন সম্পর্কে আমরা আগে জেনে আসছি, ইনস্ট্রাকশন পাইপলাইনের কিছু থিওরি ইউজ করে সে এই যে পথটা, ওয়েটা সে তার ইনস্ট্রাকশন ক্যাশে সেভ করে রাখলো। সেভ করে রাখার ফলে আমরা যখন একটা প্রোগ্রামকে এক্সিকিউট করতে যাচ্ছি তখন সে ওই রুট ধরে সোজা ওই ব্রাঞ্চের মধ্যে চলে গেল। যাওয়ার পরে সে ওখান থেকে ইনস্ট্রাকশনটা নিল, নেওয়ার পরে এই ইনস্ট্রাকশন ওই সলিড ডিস্ক বা হার্ড ডিস্কে বলতেছে তুমি এক্ষুনি আমার কাছে ডাটা ট্রান্সফার করো। যেহেতু পথটা চেনা, ডাটা ট্রান্সফার সহজ হয়ে যাচ্ছে, এ কারণে খুব ইজিলি প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছে। এখন সেকেন্ড আমরা জানবো লেভেল টু ক্যাশ মেমোরি কি। এই যে লেভেল টু ক্যাশ মেমোরি, এটা অ্যাকচুয়ালি সিপিইউ এর মধ্যে, সিপিইউ এর যে প্রসেসর থাকে এটার মধ্যে ইন্টিগ্রেটেড থাকতেও পারে, আবার সিপিইউ এই প্রসেসরের বাইরেও থাকতে পারে। আবার এরকমও হইতে পারে যে দুইটা প্রসেসরের সাথে এটা শেয়ার্ড অবস্থায় আছে। এখন এর মোটামুটি কাজ যদি বলি যে এটার কাজ কি, তো এটার কাজ হচ্ছে লেভেল অন রে তার কাজে হেল্প করা। জাস্ট এটুকুই, লেবেনন রে তার কাজে হেল্প করা, যে উমুক জায়গায় উমুক জিনিসটা আছে, সেও একটু ডাটা রাখলো। যখনই প্রসেসর কোন একটা ডাটা বা ইনস্ট্রাকশন চাইতেছে লেভেল অন ক্যাশ মেমোরির কাছে, তখন এই লেভেল অন ক্যাশ মেমোরি দেখা যাচ্ছে তার স্পেস কম থাকার কারণে সেখানে জায়গা কম, সে রাখতে পারতেছে না। তখন সে বলতেছে ভাই লেভেল 2 তুই এটা রেখে দে, আমার যখন লাগবে আমি তখন তোর কাছ থেকে নেব। এভাবে সে লেভেল অন রে হেল্প করলো, আর সিপিইউ এরও পাইতে লেট হইলো না। এখন এই লেভেল 2 যে ক্যাশ মেমোরি, এটার যে সাইজ সেটা হচ্ছে 256 কিলোবাইট থেকে 512 কিলোবাইটের মতো। এখন এই যে স্পিডের ব্যাপারটা বলছিলাম, যদি একটা মানুষের ওজন হয় 500 কেজি তাহলে সে যত দ্রুত দৌড়াইতে পারবে। একটা মানুষের ওজন যদি হয় 2 কেজি, 2 কেজি যদিও বাচ্চার কথা বলে ফেলছি আমি, 18 বা 19 কেজি ওজনের যদি একজন মানুষ দৌড়ায়, তো যে ভারী সে তার থেকে এই যে কম ভারী যে লোকটা সে বেশি দৌড়াইতে পারবে। এখন একটা হার্ড ডিস্কের যে প্লেটারটা, আগের কালে আমরা সিডিতে যে ক্যাসেটের কথা বলতে পারি, যে ক্যাসেটটা ওটা তো অনেক ভারী, ঘুরতে যে টাইম লাগে, এই সাইজ ছোট হওয়ার কারণে তার থেকে বেশি ক্লক স্পিডে ঘুরতে পারে, যে কারণে প্রসেসরকে খুব সহজেই সাহায্য করতে পারে। এখন
লেভেল 3 যে ক্যাশ মেমোরিটা, এটা হচ্ছে কোনো রকম ভাবে প্রসেসরের মধ্যেও থাকে না, আবার এটা থাকে 4টা বা 5টা বা 2টা প্রসেসরের মধ্যে শেয়ার্ড ভাবে। এর কাজ জাস্ট ইনস্ট্রাকশন আর যে ডাটাগুলো আমরা সেভ করে রাখবো সেগুলা ক্যাশ মেমোরিতে ধরে রাখা। পরে এর থেকেও আবার লেভেল অন ক্যাশ মেমোরি ডাটা চাইলে এর ডাটাগুলো তারে দিয়ে দেয়। এখন স্পিডের ক্ষেত্রে যদি আসি, যে এখন লেভেল 1, লেভেল 2, লেভেল 3 ক্যাশ মেমোরির কথা তো জানলাম, এদের মধ্যে স্পিড কম বেশি কোনটার? এখন সেই দৌড়ানোর এক্সাম্পল অনুযায়ী, যেহেতু লেভেল 1 ক্যাশ মেমোরির সাইজ মাত্র 2 কেবি থেকে 64 কেবি, এটার স্পিড সবার থেকে বেশি, এ বেশি জোরে ঘুরতে পারে ক্লক স্পিডে। আর যদি লেভেল 2 এর কথা বলি, এটার ক্ষেত্রে 256 থেকে 512, অবশ্যই লেভেল 1 এর থেকে সাইজ বেশি, সো এ বেশি জোরে দৌড়াইতে পারবে না, সো এ ওর থেকে একটু স্লোয়ার। আর লেভেল 3 এর যে সাইজটা, সেটা হচ্ছে 8 এমবি বা 1 এমবি থেকে 8 এমবি এর মতো। সো এর সাইজ আরেকটু বেশি হওয়ায় এর স্পিডও লেভেল 1 আর লেভেল 2 থেকে তুলনামূলক কম। কিন্তু লেভেল 2 আর লেভেল 3 এর কাজ জাস্ট লেভেল 1 রে হেল্প করে ডাটা এবং ইনস্ট্রাকশনটা প্রোভাইড করা, সে যাতে প্রসেসরে ঠিকঠাক মতো ডাটা এবং ইনস্ট্রাকশন দিতে পারে। এখন এখানে একটা ফার্স্ট টাইম আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে ফার্স্ট সিপিইউ যখন একটা ডাটা বা ইনস্ট্রাকশন চাইবে, তখন সে কার কাছ থেকে চাইবে? ইউজার যখন কোনো অ্যাপ্লিকেশন এক্সিকিউট করতে চাবে, তখন সে লেভেল অন ক্যাশের কাছে চাবে। এখন লেভেল অন ক্যাশের কাছে যদি না পায়, তখন সে চলে যাবে লেভেল 2 ক্যাশের কাছে। আর লেভেল 2 ক্যাশের কাছে যদি না পায়, তখন সে চলে যাবে লেভেল 3 ক্যাশের কাছে। এখন এই যে লেভেল 3 ক্যাশের কাছে যাওয়ার পরেও যদি পেয়ে যায় বাই চান্স ওই ডাটা বা ইনস্ট্রাকশনটা, তখন এটাকে আমরা বলবো ক্যাশ হিট। যখন আমরা ডাটা বা ইনস্ট্রাকশনটা পেয়ে যাচ্ছি, তখন এটাকে আমরা কি বলতেছি? ক্যাশ হিট বলতেছি। এখন বাই চান্স দেখা গেল আমরা ডাটা বা ইনস্ট্রাকশনটা পেলাম না, কার কাছে পেলাম না? ক্যাশ মেমোরি এর এই যে লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 এর কাছে পেলাম না, তখন এটাকেও আমরা একটা নাম দিয়ে দেব। সেটাকে আমরা কি বলছি? ক্যাশ মিস। ক্যাশ বা ওই যে ইনস্ট্রাকশন বা ডাটা যেটা আমরা খুঁজতেছিলাম সেটা পাচ্ছি না, মিস হচ্ছে, এই কারণে এটার নাম দিলাম কি? ক্যাশ মিস। আর যখন আমরা এটা পেয়ে যাচ্ছি, তখন এটার নাম দিতেছি আমরা ক্যাশ হিট। এখন লেভেল 3 এর কাছে না পাইলে আমরা র্যামের কাছে চলে যাচ্ছি, র্যামের কাছে না পাইলে আমরা হার্ড ডিস্কের কাছে চলে যাচ্ছি। এখন হয়তোবা আমরা ক্যাশ মেমোরির টোটাল প্রসেসটা বুঝতে পারলাম কিভাবে কাজ করে, এর সাইজ ছোট হওয়ার পরেও কেন প্রবলেম ফেস হয় না, কারণ এটা তো টোটাল অ্যাপ্লিকেশন বা ডাটাকে রাখতেছে না, এটা জাস্ট একটা ইনস্ট্রাকশন, এবং ইনস্ট্রাকশনের যে ডাটা সেটা কোথায় আছে এটুকু সেভ করে রাখতেছে। তো নেক্সট আমরা অনেকে কম্পিউটার বা কম্পিউটার কেনার সময় বা স্মার্টফোন কেনার সময় একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে ভাই আমার কম্পিউটারের র্যাম কত, আমার এই যে মোবাইল ফোন, এটার র্যাম কত, এতে হার্ড ডিস্ক লাগানো আছে নাকি সলিড ডিস্ক লাগানো আছে? অবভিয়াসলি সলিড ডিস্ক হার্ড ডিস্কের থেকে ফাস্টার, আবার হার্ড ডিস্ক সলিড ডিস্কের থেকে র্যাম ফাস্টার। কিন্তু মেইনলি যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে, আমরা সেটা দেখি না, সেটা হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি যদি ঠিকঠাক মতো না থাকে, তো ওই পিসি বা কম্পিউটার অনেক স্লো হয়। সো দ্যাটস অল এভরিওয়ান. Thank you for giving me a chance to provide me the proper information about cache memory. আশা করি তোমরা 20% হইলেও উপকৃত হইছো। থ্যাংক ইউ ইরফান, ইটস নাইস টু প্রেজেন্ট হিয়ার। এখানে সবকিছুই চলে আসছে। এখন যে জায়গাটা থেকে আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমার লেভেল 1 থেকে লেভেল 2, লেভেল 2 থেকে লেভেল 3, দেন র্যাম থেকে হার্ড ডিস্ক। অ্যান্ড হার্ড ডিস্ক ক্যান বি এনিথিং। হার্ড ডিস্ক ক্যান বি ক্লাউড, গুগল ড্রাইভ, পেন ড্রাইভ, ফ্লপি ডিস্ক, ইট ক্যান বি এনিথিং, এনি স্টোরেজ। সো এনি স্টোরেজ থেকে একটা ডেটা যখন লেভেল 1 পর্যন্ত যাচ্ছে, সো এই যে ধাপগুলো, এই ধাপগুলোতে যাচ্ছেটা কিভাবে, এটার ম্যাপিংটা কিভাবে হচ্ছে, এটা কি ডিরেক্ট ম্যাপিং হচ্ছে নাকি এটা অ্যাসোসিয়েটিভ ম্যাপিং হচ্ছে না সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং হচ্ছে? সে যে বলল যে আমার ক্যাশটা ইনস্ট্রাকশনও রাখতেছে আবার ডেটাটাকেও রাখতেছে, তাহলে ইনস্ট্রাকশন রাখার জন্য সে কত বিট স্পেস পাচ্ছে,
ডেটাটা রাখার জন্য সে কত বিট স্পেস পাচ্ছে। এই আলোচনাগুলোই তোমরা বিএলসিতে ক্যাশ মেমোরি নামে যেই উইকটা আছে ওখানে স্লাইডটা পাবা, ওইটা একটু আজকে রাতে একটু আধা ঘন্টা সবাই দেখে আইসো, এবং ভার্চুয়াল মেমোরিটাও দেখে আইসো অ্যাট এ টাইম। ভার্চুয়াল মেমোরি বলে কিন্তু কোনো মেমোরিই নাই, কিন্তু ক্যাশ মেমোরির সাথে র্যামের রিলেশন, র্যামের সাথে হার্ড ডিস্কের রিলেশনের মাঝে এই ডেটাটা পাস হইতে গিয়ে একটা নির্দিষ্ট ব্লক বা পেজ ক্রিয়েট হয়। এই ব্লক বা পেজ ক্রিয়েট হওয়ার যে প্রসেস বা অ্যাপ্রোচ, এটাকে বলে ভার্চুয়াল মেমোরি। সো এই পুরো মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেমে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে ভার্চুয়াল মেমোরির, যার কারণে ভার্চুয়াল মেমোরি নিয়ে আলাদাভাবে স্টেলিংস এর বইতে একটা চ্যাপ্টারই আলোচনা করা হয়েছে, আর ক্যাশ মেমোরি নিয়ে আলাদাভাবেই 4 নাম্বার চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। এই জন্য ক্যাশ মেমোরিতে পরীক্ষায় হলে কোশ্চেন আসতে পারে ক্যাশ মেমোরির অ্যাপ্রোচ, যেটা ইরফান দেখাইলো। আরেকটা হচ্ছে ক্যাশ মেমোরি ম্যাপিং অ্যাপ্রোচ, কোন রকমের প্রসেসটা হওয়ার জন্য কোন ম্যাপিংটা ভালো। কালকে আমরা এটা নিয়ে আলোচনা করব 15 মিনিটে। অ্যান্ড ভার্চুয়াল মেমোরিটা কিভাবে আমার ক্যাশে ডেটাটা যাচ্ছে, এই যাওয়ার ক্ষেত্রে কত করে বিট পাস হচ্ছে, ওই অ্যাড্রেসটা যে ইরফান বলল যে আমার এত ভারী একটা স্টোরেজ থেকে 64 কেবি একটা স্টোরেজে আমার ডেটাটা যাচ্ছে, সে একটা অ্যাড্রেস হয়ে যাচ্ছে, তাহলে অ্যাড্রেসটা কিভাবে বিটটাকে ধারণ করে, এই জিনিসগুলোই আমরা কালকে ক্লাসে আলোচনা করবো। এই জন্য তোমরা ঘুমানোর আগে আধা ঘন্টা ক্যাশ মেমোরি এবং ভার্চুয়াল মেমোরি যে স্লাইডটা বিএলসিতে আছে ডাউনলোড করে একটু সবাই দেখে দেন ঘুমায় যাও। কথা কি বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। জি স্যার। ওকে, আমি একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। ইয়েটা অফ করে দাও, রেকর্ড।